নির্বাচন করা হয় আওয়ামী লীগ বিপুলভাবে জয়ী লাভ করবেন। এই মুহূর্তে এই সিচুয়েশনে আমি হলফনামায়, যেহেতু আমি একজন আইনজীবী, আমি হলফনামায় আপনাকে বলতে পারি যে এখনও যদি নির্বাচন করা আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করা হয় বিপুল ভোটে আওয়ামী লীগ জয়ী হবে। মানে আওয়ামী লীগ যে কাজ করে গেছে, মানুষ বলে না বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে পরিচয়। এই ফলের মাধ্যমে মানুষ কিন্তু এখন বুঝতে পারতেছে আওয়ামী লীগ সরকার নাই বলে নিরাপত্তা নাই। বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব। দেখি কার ঘাড়ে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। ইউনূস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের এ সাহস হবে না যে তারা বিমান পাঠাবেন যে বিমানে করে শেখ হাসিনা যেতে পারবেন দেশে। তারা কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দেবে না। এই ঘটনা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটকে আরো দুর্বল করে দিয়েছে এবং আগামী দিনের রাজনীতিতে ভারতের প্রভাবকে আরো বেশি দৃশ্যমান করেছে। এই পুরো পরিস্থিতি আমাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র আমরা দেখতে পাইনি। আর এই সরকার নিজেই হচ্ছে অবৈধ। সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই। আর এই অবৈধ সরকার সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী কিভাবে বিচার করে, আর এইভাবে নাটক সাজিয়ে ১.৫ বছরের মাথায় একজন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীকে কিভাবে ফাঁসি যায় দেয়, এগুলা বলে বলে জনগণ হাসে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, কালকে রাত্রে শেখ হাসিনা একটি বিস্ফোরক কল রেকর্ড ফাঁস হয়েছে। যে কল রেকর্ডে তিনি সরাসরি হুমকি দিয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি বলেছেন, আমি দেশে আসতে চাই, আপনারা বিমান পাঠান। আমি দেখতে চাই আপনাদের গুলির বুলেট কত শক্ত এবং ফাঁসির রশিও কত শক্ত, আমি এগুলো দেখে নিতে চাই। এসব নানান মন্তব্য তিনি করেন। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, আইন উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারাই বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা নিয়ে নানা রকম হুঙ্কার দিচ্ছেন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনেকে, বিশেষ করে 2024-এর বিপ্লবী যে ছাত্র নেতারা, তারা বলছেন যে এই রায় কার্যকর করা না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কিছুতেই সম্পর্ক স্বাভাবিক হবে না, ভারত যতদিন না শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে। এমনকি ধরেন হাসনাত আব্দুল্লাহ, তিনি রোগশয্যায় থাকা গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে খালেদা জিয়ার ততদিন বেঁচে থাকা উচিত যতদিন বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা না হয়। খালেদা জিয়া যাতে শেখ হাসিনার ফাঁসি দেখে তারপর মৃত্যুবরণ করতে পারেন, সেজন্যই নাকি দেশবাসীর দোয়া করা উচিত। এমন সব হুঙ্কার এবং আলাপ আলোচনা যখন চলছে, তখন শেখ হাসিনা নিজেই এমন এক অডিও বক্তব্য দিয়ে বসেছেন দলীয় নেতাকর্মীদের কাছে, যেখানে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ইউনূস সরকারকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে সাহস থাকলে তারা যাতে প্লেন পাঠায় এবং সেই প্লেনে করে তিনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং দেখতে চান যে কার ফাঁসির দড়ি, কার বুলেট এত শক্তিশালী। শেখ হাসিনা এই যে এমন একটা বক্তব্য দিয়ে বসলেন, এটা কি রাজনৈতিক বক্তব্য? এর পেছনে কি কোনো যুক্তি নেই? দেখেন, ভারতের ভেতরে, সরকারের ভেতরে, ভারতের সাবেক কূটনীতিকরা সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় কিংবা ভারতের অনেক বিশেষজ্ঞ আলোচনায় সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ঠিক এই কথাটাই বলেছেন, যেই যুক্তির ওপর ভর করে শেখ হাসিনা এমন একটা চ্যালেঞ্জ ইউনূস সরকারকে দিয়ে দিলেন যে পাঠান না, প্লেন পাঠান, আমি সেই প্লেনে চড়ে বাংলাদেশে যেতে চাই। ভারতেও এই আলাপটা ভীষণ জোরদার ভাবে আছে যে শেখ হাসিনা তো পালিয়ে কোনো খানা খন্দ, নদী নালা, ধানের ক্ষেত পার হয়ে তবে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢোকেন নাই। তিনি ভারতে এসেছেন বাংলাদেশের সামরিক বিমানে এবং বাংলাদেশের সামরিক বিমান ভারতের আকাশ সীমায় ঢুকবে, এয়ার স্পেসে ঢুকবে, সেটি নিশ্চিত করতে ভারতকে বাংলাদেশের তরফে রাষ্ট্রীয় পর্যায়ে অনুরোধ জানানো হয়েছে এবং সেই অনুরোধের প্রেক্ষিতে ভারতের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনায় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে সেই আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের একটা সামরিক বিমান, যেই বিমানে করে
শেখ হাসিনা এবং শেখ রেহানাকে গণভবন থেকে ভারতে নিয়ে আসা হয়েছে, সেই বিমানটিকে ঢুকতে দেওয়া হয়েছে। শুধু কি তাই, 5ই আগস্ট শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে ভারতের সীমায় ঢুকেছেন, তখন তো সেই বিমানে সামরিক বিমানে তিনি এবং শেখ রেহানা ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা ছিলেন। এবং কারা ছিলেন সেই শীর্ষস্থানীয় কর্মকর্তা, সেটা বাংলাদেশে রাগঢাক করা হলেও যেমন শেখ হাসিনা জানেন, শেখ রেহানা জানেন, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানেন, ঠিক তেমনি তো সেই বিষয়টি ভারত সরকারও জানে। কাজেই ভারত সরকারের প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা সামরিক বিমানে করে একজন প্রধানমন্ত্রীকে যখন ভারতে রাষ্ট্রীয়ভাবে অনুরোধ করে এসে দিয়ে গেছে তাকে নিরাপদে রাখবার জন্য, তখন এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার, যাদেরকেও নাকি আবার সেই সেনাবাহিনী বসিয়েছে, তারা কেন রাজনীতি করছে? শেখ হাসিনা সম্ভবত সেজন্যই জানেন ইউনূস সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের এ সাহস হবে না যে তারা বিমান পাঠাবেন যে বিমানে করে শেখ হাসিনা যেতে পারবেন দেশে। বাংলাদেশ সরকার একটা নোট ভার্বাল পাঠিয়েছে ভারত সরকারকে, যেই নোট ভার্বাল, এরকম একটা নোট ভার্বাল কূটনৈতিক যোগাযোগের একদম একটা খুবই প্রাথমিক পর্যায়, এবং এরকম একটা চিঠি বাংলাদেশ সরকার ভারত সরকারকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে যাতে প্রত্যর্পণ করে দেওয়া হয়, সেরকম একটা চিঠি ডিসেম্বরেও পাঠিয়েছিল ভারত সরকার। তখনও বলেছিল যে তারা দেখছে, চিঠিটা মানে খতিয়ে দেখছে। এবারও বাংলাদেশ সরকারের চিঠি পেয়ে ভারত সরকার সেই প্রতিক্রিয়াই জানিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেই প্রতিক্রিয়াই জানিয়েছে যে ভারত সরকার বাংলাদেশের চিঠি পেয়েছে, তারা খতিয়ে দেখছে। বাংলাদেশ সরকারও নাটক করছেন, তারা জানেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে ভারতে রেখে এসেছেন, আর অন্যদিকে এখন তারা নাটক করছেন নোট ভার্বাল পাঠিয়ে যে ভারত থেকে তারা এই প্রক্রিয়ায় নাকি প্রত্যর্পণ করে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবেন। এখন সেই নাটকের সরকারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শুনে আসি শেখ হাসিনা কি বলেছেন, আর তারপর এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই যে ঠিক কিভাবে 5ই আগস্ট গণভবন থেকে কোন কোন শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে বের করে নিয়ে গেলেন এবং তারপর তাকে প্রথমে সামরিক হেলিকপ্টার এবং তারপর সামরিক বিমানে করে ভারতের সামরিক বিমান ঘাঁটি হিন্ডন পর্যন্ত পৌঁছে দিয়ে এলেন। কারা ছিলেন সেই সামরিক কর্মকর্তারা? শুনে আসি শেখ হাসিনা কি চ্যালেঞ্জ দিচ্ছেন। বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থেকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব, দেখি কার ঘাড়ে কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেবো, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, আর 2 দিন পরেই তো আমাদের বিজয় মাস। কাজে এই বিজয় মাসে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি, সুদখোর, জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা, এবং তা আমরা করবো। শেখ হাসিনা যে একটা সামরিক হেলিকপ্টারে চড়ে প্রথম গণভবনের কাছের একটি হেলিপ্যাডে গিয়ে ওঠেন, সেই ছবিটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনে 5ই আগস্ট শেখ হাসিনা গণভবন ত্যাগ করবার কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। কিন্তু শেখ হাসিনা যে শেষ পর্যন্ত ভারতে গিয়ে পৌঁছেছেন একটা সামরিক বিমানে করে বাংলাদেশের, এবং ভারতেরও একটা সামরিক বিমান ঘাঁটিতে গিয়ে পৌঁছেছেন, সেই খবরটা 6ই আগস্টে নিশ্চিত হওয়া যায় আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ড রাখার সংস্থা flightradar24.com এর বরাত দিয়ে। সেই তথ্যটি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দেবার পর, এবং ইন্ডিয়া টুডের বরাতে তখন বাংলাদেশের প্রায় সকল সংবাদ মাধ্যম পত্রিকাগুলো সেই খবরটি প্রকাশ করে। শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন AJAX 1431 এই ফ্লাইটে। এটি সেনাবাহিনীর একটা পরিবহন বিমান, এটি সেনাবাহিনীর একটা C-130J হারকিউলিস বিমান, এবং তখন ফ্লাইট রাডারের তথ্যানুসারে এই খবরটা পাওয়া গিয়েছিল যে এই হারকিউলিস বিমানটি 5ই আগস্ট বিকেলে বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর কলকাতার দিকে যেতে শুরু করে, পরে পথ পরিবর্তন করে নয়াদিল্লির দিকে রওনা হয়, আর দিল্লি সময় ভারতীয় সময় বিকাল 5:30টার দিকে দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতের বিমান ঘাঁটি হিন্ডনে শেখ হাসিনার বিমানটি অবতরণ করেন। এবং শেখ হাসিনাকে সে সময় অভ্যর্থনা জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সম্প্রতি ভারতের 2 সাংবাদিক দীপ হালদার, জয়দীপ মজুমদার আর বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন 2024-এর জুলাই আগস্ট আন্দোলন নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশ নামের যে বই লিখেছেন, সেখানে তারা বলছেন যে শেখ হাসিনা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ঘরের মধ্যে থাকা তার সকল কর্মকর্তার উদ্দেশ্যে বলছিলেন যে দেশ ছেড়ে যাবার চেয়ে মৃত্যু ভালো, এবং একরকম গণভবন থেকে শেখ রেহানা নাকি টেনে হিচড়ে হাসিনাকে গাড়িতে তুলেছে।
করেছিলেন। এটা হচ্ছে সেই বইয়ের বয়ান যেটা বাংলাদেশে আবার রোববার দিনেও বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে মানব জমিনের খবরের সূত্রে। সেই বইটিতে লেখকেরা বলছেন যে বিভিন্ন বাহিনীর প্রধানেরা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, কেউই যখন শেখ হাসিনাকে রাজি করাতে পারেন না এবং শেখ হাসিনা গো ধরে বসে ঘরে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন যে দেশ ছেড়ে যাওয়ার চেয়ে মৃত্যু ভালো, তারপরে ভারত থেকে একজন উচ্চপদস্থ কর্মকর্তার ফোন আসে ওই বইটি অনুসারে এবং তাকে তারা বলেন যে আপনি যদি এই সময়ে দেশ না ছাড়েন তাহলে একদিকে যেমন আপনার জীবন বিপন্ন হবে, তেমনি আপনার যেসব কর্মকর্তারা আছেন, আপনার নিরাপত্তায় নিয়োজিত এবং ব্যক্তিগত কর্মকর্তারা, তাদের জীবনও বিপন্ন হবে। ওই সময়েই যেহেতু মানুষের ঢল গণভবনের দিকে আসতে শুরু করেছিল, সে কারণে তখন কাছের একটা হেলিপ্যাডে, গণভবনের হেলিপ্যাড বলছে বইটি, গণভবনের হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনা, শেখ রেহানাকে। সেখানেই তারা একটা MI-17 হেলিকপ্টারে ওঠেন এবং সেই হেলিকপ্টার করে তারা তেজগাঁও বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর সেখানে প্রস্তুত C-130J সুপার হারকিউলিস বিমানটি, মানে যে বিমানে করে পরে তারা হিন্ডন গেলেন, সেই বিমানটিতে তারা ওঠেন। এবং বইটিতে লেখা হচ্ছে যে ভারতের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান হাসিনা ও রেহানাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যায় গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে। এবং যেটা বলছিলাম, সেনাবাহিনীর সেই বিমানে, বাংলাদেশের সামরিক পরিবহন বিমানে যখন শেখ হাসিনা আর শেখ রেহানা গিয়ে হিন্ডনে নামলেন, তখন সেই বিমানে বাংলাদেশের সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। ওই বইটি বলছে বটে যে গণভবন থেকে যখন শেখ হাসিনা বের হচ্ছেন তখন সেনাপ্রধানও সেখানে উপস্থিত, কিন্তু মনে রাখবেন সেনাপ্রধান তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করছেন সেনা সদরে, তার সেনা ভবনে বসে। এবং সেনাপ্রধান ততক্ষণে উত্তরায় সেনাবাহিনী মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকানোর জন্য যে বাহিনী নিয়ে প্রহরা দিচ্ছিলেন ঢাকার প্রবেশ মুখে, সেটির দায়িত্বে নিয়োজিত ব্রিগেডিয়ার জেনারেল রফিককে ততক্ষণে সেনাপ্রধান ওয়াকার সেনা সদর দপ্তর থেকে বলে দিয়েছেন তিনি যাতে ব্যারিকেড তুলে নেন এবং মানুষের স্রোতকে ঢাকা অভিমুখে, গণভবন অভিমুখে যেতে দেন। কাজেই সেনাপ্রধান ওয়াকার বিমানেও চড়ে বসেননি কিংবা তিনি ছিলেন না গণভবনে সে সময়। তাহলে কারা দুজন ছিলেন? এই বিষয়গুলো কেন ইউনূস সরকার জানছে না, জানাচ্ছে না, এর কৈফিয়ত কেন সেনাবাহিনীর কাছ থেকে নিচ্ছে না? আমার কাছে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে যে তথ্য আছে তাতে আমি জানতে পারি যে শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত SSF স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান জেনারেল নাজমুল ছিলেন শেখ হাসিনার সঙ্গে, মানে জেনারেল পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। শেখ হাসিনা শেখ রেহানার সাথে সেই বিমানে ছিলেন বাংলাদেশের কোনো একটি বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাও। তো তাহলে ইউনূস সরকারকে শেখ হাসিনা আবার বিমান পাঠানোর চ্যালেঞ্জ দেবেন না কেন বলুন? শেখ হাসিনাকে যদি আবারও সর্বোচ্চ কর্মকর্তাদের, সর্বোচ্চ সেনা কর্মকর্তাদের প্রহরায় নিয়ে আসবার জন্য বিমান না পাঠানো হয়, তাহলে শেখ হাসিনা ফেরেন কি করে? ইউনূস সরকারকে এই বোঝাপড়াটা তার সরকারের কর্মকর্তাদের সঙ্গে আগে সেরে নিতে হবে, মানে তার সেনাবাহিনীর সঙ্গে, তার সশস্ত্র বাহিনীর সঙ্গেই আগে পরিষ্কার করতে হবে যে কি শর্তে তারা ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে এসেছে আর কি শর্তে তারাই বা শেখ হাসিনাকে সেখান থেকে ফেরাতে পারবে। ভারত কি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দেবে নাকি দেবে না? অবিশ্বাস্য মনে হলেও এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে যেন এই একটি মাত্র প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের সরকার তাকে ফেরত চাইছে, কিন্তু ভারত কোনোভাবেই এখন পর্যন্ত সাড়া দিচ্ছে না। এই নীরবতা বা এই কৌশলগত অবস্থান শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেই নয়, আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভবিষ্যৎকেও এক বিশাল অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সম্প্রতি দ্য ডিপ্লোম্যাট নামের একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এই প্রবন্ধে কিছু পর্যবেক্ষণ উঠে এসেছে যা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। দ্য ডিপ্লোম্যাট তাদের লেখায় এমন এক উপসংহার টেনেছে, ভারত যত চাপই পাক না কেন তারা তাকে ফেরত দেবে না। তাদের লেখার ভাষা এতটাই সুনির্দিষ্ট, মনে হচ্ছে ভারত এই সিদ্ধান্ত প্রায় নিশ্চিত করে ফেলেছে। তাদের পর্যবেক্ষণ বলছে এর পেছনে সম্ভবত সবচেয়ে বড় কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক একেবারে শূন্যের পর্যায়ে আছে। অর্থাৎ ভারত এই মুহূর্তে এই সরকারের আমলে কোনো বড় সিদ্ধান্ত নিতে আগ্রহী নয়, যা তাদের দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্বার্থের উপর প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার কিন্তু বসে নেই। আপনারা জানেন, গত 17 নভেম্বর একটি রায়ের পর ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে, যাকে নোট ভার্বাল বলা হয়। সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনকেই ফেরত চেয়েছে বাংলাদেশ। এই সময় সরকার খুব কড়া ভাষায় দিল্লির কাছে বার্তা পাঠিয়েছে। তারা স্মরণ করিয়ে দিয়েছে 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেয়া ভারতের জন্য বাধ্যতামূলক দায়িত্ব। বাংলাদেশের পক্ষ থেকে একথাও বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া হলে তা অমৃতসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি আঘাত বলে বিবেচিত হবে। এই বার্তা পাঠানোর মধ্য দিয়ে সরকার কূটনৈতিক চাপ সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ভারত এই চাপের মুখেও খুব কৌশলী কূটনৈতিক বাক্য ব্যবহার করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রায়ের পর একটি বিবৃতি দিয়েছিল। তারা বলেছিল তারা রায়টি লক্ষ্য করেছে
এবং বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে তারা থাকবে। কিন্তু একবারও তারা প্রত্যার্পণের প্রসঙ্গটি উত্থাপন করেনি। এটি এক ধরনের কূটনৈতিক এড়িয়ে যাওয়া, যার মাধ্যমে ভারত সময় নিতে চাইছে। ভারতের একজন গবেষক স্মৃতি এস পটনায়ক এই পরিস্থিতির একটি খুব সহজ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী এবং তাদের ম্যান্ডেট সীমিত। তাই দিল্লি এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে না। তারা সিদ্ধান্ত নিতে চায় একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর। এর মানে হলো ভারত এই অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যত এড়িয়ে যাচ্ছে। তারা অপেক্ষা করছে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য। তারা আগ্রহী হবে সেই সরকারের সঙ্গে, একটি নির্বাচিত সরকারের সঙ্গে। কাকে দেবে আর কাকে দেবে না সেই সিদ্ধান্ত তারা তারপরে নেবে। এই অবস্থান একটি বিষয় স্পষ্ট করে দেয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে ভারতের ভূমিকা কতটা প্রভাবশালী। তবে কেবল বর্তমান সরকারের অস্থায়ী চরিত্রই নয়, এর পেছনে আরও গভীর এবং ঐতিহাসিক কারণ রয়েছে। ভারতে শেখ হাসিনার প্রত্যার্পণের বিরোধিতা যথেষ্টই প্রবল। রায় ঘোষণার পরে এই বিরোধিতা আরও শক্ত হয়েছে। ভারতীয় রাজনীতিবিদরা বলছেন, তাকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই সমীচীন হবে না। ভারতের রাজনৈতিক দলগুলো, তা বিজেপি হোক বা কংগ্রেস, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরিবারের সঙ্গে একটি ঐতিহাসিক সম্পর্ক লালন করে এসেছে। আপনারা জানেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় কংগ্রেস সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ব্যাপক সহযোগিতা করেছিল। এরপর ৭৫-এর পট পরিবর্তনের পর শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে ভারতে আশ্রয় দিয়েছিল। সেই কারণে ভারতের বড় দুটি দলের সঙ্গেই এই পরিবারের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। এই বন্ধুত্বকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠানো ভারতের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। এই কাজটি করতে গেলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হবে, বিশেষ করে কংগ্রেসের দিক থেকে। আইনি দিক থেকেও ভারতের হাতে সুযোগ আছে। ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত চাইলে একটি বিশেষ ধারা ব্যবহার করতে পারে। সেটি হলো রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা। ভারত এটিকে রাজনৈতিক মামলা হিসাবে বিবেচনা করে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানাতে পারে। এই সুযোগটি তারা নেবে বলেই অনুমান করা যায়। আর এই সবকিছুর মাঝে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও তাদের অবস্থান স্পষ্ট করেছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের পর্যবেক্ষণে সরাসরি ভারতকে আহ্বান জানিয়েছে, তারা যেন মৃত্যুদণ্ডের মুখে কাউকে ঠেলে না দেয়। আন্তর্জাতিক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন। ভারত একদিকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চাইছে, অন্যদিকে আন্তর্জাতিকভাবে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে তাদের অবস্থান পরিষ্কার রাখতে চাইছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।